আমি জানি যে আমার এই ভিডিওটা আজকের এই ভিডিওটা অনেকের কাছেই হয়তো ভালো লাগবে না, অনেকেই আমার সম্পর্কে হয়তো বিরূপ ধারণা পোষণ করবেন। এর কারণ আমি সবসময় সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, অন্ধভাবে কোনো কিছুতেই বিশ্বাস অথবা অন্ধভাবে কোনো কিছুর ভক্ত হতে পারি না, যার ফলে আমার বন্ধু বান্ধবের সংখ্যা অনেক কম এবং আমাকে সবাই বুঝতে ভুল করে যে আমি আসলে কোন পক্ষের। কারণ আমি কখনো এই পক্ষের সমালোচনা করি তো কখনো ওই পক্ষের সমালোচনা করি, কখনো এই পক্ষের প্রশংসা করি তো কখনো ওই পক্ষের প্রশংসা করি। এই কারণে সবাই খুব কনফিউজড হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যখন যেটাকে অন্যায় সেটাকে অন্যায় হিসেবে দেখি, সেটি যে দল বা যে ব্যক্তি হোক, আর যেটি ন্যায় সেটিকে ন্যায় হিসেবে দেখি, সেটি যে দল বা যে ব্যক্তি করুক না কেন। এই কারণে আজকের এই ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না। আমি শুরু থেকেই এই যে ছাত্র আন্দোলন যেটি ছিল সেটির পক্ষে ছিলাম। আমার ফেসবুক যারা আমার ফ্রেন্ড আছেন বা আমার যারা ফলোয়ার আছেন তারা আমার পোস্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি অনলাইনে কতটা অ্যাক্টিভ থেকেছি। আমার পরিচিতরা অনেকেই আমাকে নিষেধ করেছে এই ধরনের পোস্ট না দিতে, বা বিভিন্ন সময় আমি যে পোস্ট করি সেগুলোকে অনেকেই বলে যে এই ধরনের পোস্ট দেওয়া ঠিক না, উঠায় নিয়ে যাবে, গুম করবে, হেন তেন ইত্যাদি। কিন্তু আমি দিয়ে গেছি। যখন ছাত্ররা কোটা আন্দোলন শুরু করে তখন অবশ্যই আমি কোটা আন্দোলনের পক্ষেই ছিলাম, এবং যখন তারা এক দফার দাবিতে সেটি রূপান্তর করে তখনও আমি এক দফার দাবিতেই ছিলাম। এরকম না যে কোটা পর্যন্ত আমি ছিলাম, পরে আর ছিলাম না। কারণ এই ছাত্ররা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীর ইতিহাসে সম্ভবত একটা বড় নজির সৃষ্টি করেছে যে কোনো রাজনৈতিক দল ছাড়া সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রদেরকে সংগঠিত করে একটা গণঅভ্যুত্থান ঘটানো যেতে পারে। এবং এরকম একটা ফ্যাসিস্ট সরকার 16 বছর ধরে যে জনগণের ম্যান্ডেট ছাড়া চরমভাবে অত্যাচার নির্যাতন করে টিকেছিল, সেই সরকারকে, যে সরকারকে হঠাতে বাংলাদেশের অন্য যে বিকল্প রাজনৈতিক বড় বড় দলগুলো আছে যারা অতীতে ক্ষমতায় ছিল তারাও ব্যর্থ হয়েছিল, সেই দুঃসাধ্য কাজটিকে সফল করেছে। সুতরাং এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ। যদিও এই আন্দোলন নিয়ে অনেকের ভিন্ন মত আছে, আমার পরিচিত মহলের সাথে আমি এ নিয়ে যখন কথা বলেছি তাদের কেউ কেউ আমাকে এটি বোঝানোর চেষ্টা করেছে যে এটি শুরু থেকেই আসলে সরকার উৎখাতেরই একটি প্রচেষ্টা ছিল, সেটি দেশীয় বা আন্তর্জাতিকভাবে সম্পর্কিত হতে পারে। কোটা দিয়ে তারা হয়তো শুরু করেছিল, বাট হটেভার মেবি, যেভাবেই হোক আমি সেই বিতর্কটায় যুক্ত হতে চাইনি কখনোই যে এটি কি আন্দোলন ছিল বা কি আন্দোলন ছিল না। কোটাটাও আমার কাছে যৌক্তিক মনে হয়েছে এবং সরকারকে, এই সরকারকে উৎখাত করাটাও আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, তাই আমি এটিকে সমর্থন করেছি। এই সরকারকে উৎখাত করার যৌক্তিক মনে হয়েছে তার মানে এই না যে আমি বিএনপি বা জামাত করি। অ্যাকচুয়ালি আমি কখনোই আমার সারা জীবনে, কখনোই আমার এই 60 বছরের জীবনে আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সমর্থকও ছিলাম না। কর্মী টর্মী তো পরের কথা, সমর্থকও ছিলাম না, এবং ব্যক্তিগতভাবে আমি কখনোই ভোট দেইনি। কারণ আমি দেখে এসেছি কখনোই এই দেশে ফেয়ার ইলেকশন বলতে যেটাকে বোঝায় যে আপনি আপনার মত প্রকাশের যে স্বাধীনতা সেটি হয়নি, অথবা ভোট পরবর্তী সময়ে যে যতগুলো সরকার, আমি তো সব সরকার দেখেছি, জিয়ার সরকার দেখেছি, বঙ্গবন্ধুর সরকারও অল্প কিছুদিন দেখেছি, তারপরে জিয়ার সরকার দেখেছি, তারপরে আরো অনেক সরকার দেখেছি, খালেদা জিয়ার সরকার দেখেছি, হাসিনা সরকার দেখলাম, এরশাদের সরকার দেখেছি। পরবর্তীতে দেখেছি যে সবাই আসলে ফ্যাসিস্ট হয়ে যায় এক পর্যায়ে, যে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না এবং তাদের দলের সাঙ্গপাঙ্গরা বা সরকারি কর্মচারী থেকে শুরু করে সবকিছুকে তাদের দলীয়করণ করে ফেলে, এবং সে ওই একনায়কতন্ত্র প্রতিষ্ঠার একটা চেষ্টা সবসময় হয়ে আসছে। এবং এই আজকেই যে প্রথম এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, ব্যতিক্রমীভাবে ঘটেছে, কিন্তু এর আগেও বহুবার ঘটেছে, এরশাদকে উৎখাত করতে হয়েছে, এবং সব প্রতিবারই দেখা গেছে যে কোনো না কোনো দলকে আন্দোলন করেই, জনগণকে নিয়ে হোক বা জনগণ ছাড়া হোক, আন্দোলন সরকারকে ছাড়া আন্দোলন করেই সরকারকে টেনে হিসড়ে নামাতে হয়েছে। কেউ স্বেচ্ছায় চলে গেছে বা পদত্যাগ করে চলে গেছে বা ভোটে হেরে চলে গেছে, এরকমটা হয় নাই। ক্ষমতায় থাকলে সে ভোটে জিতবেই। কিভাবে ভোটে যেতে সেটা নিয়ে আরেকদিন আমি বলবো আপনাদেরকে, কারণ আমি অনেকগুলো ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, যদিও আপনারা সেগুলো ভালো করে জানেন। এবং প্রতিবারের মতো এবারেও জাতি আশাবাদী যে হয়তো ভালো কিছু হবে, নতুন কিছু হবে। আমরা সবসময় সেই আশায় বুক বেঁধে থাকি। এবারও জাতি আবার নতুন করে আশায় বুক বেঁধেছে, কিন্তু আমার বুকটা ভেঙে গেছে। আমি খুবই হতাশ হয়েছি
গত দুদিনের কর্মকাণ্ডে, দুদিনের ঘটনায়। অর্থাৎ একটা দেশ কিভাবে অভিভাবকহীনভাবে, সরকারবিহীনভাবে, প্রশাসনবিহীনভাবে 2 দিন 2.5 দিনের মতো থাকতে পারে, এটি আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হয়নি। এই সময়ে প্রচুর পরিমাণে লুটতরাজ হয়েছে, ডাকাতি হয়েছে, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে। কেউ কেউ আবার এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন এটা বলে যে মানুষের মধ্যে ক্ষোভ ছিল, যে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে, মানুষের মধ্যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। আমি তাদের সাথে আংশিক একমত, কারণ আপনি ক্ষোভের প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ যদি অন্যায়ভাবে প্রকাশ করেন তাহলে আপনি একই কাতারের মানুষ। তারপর আমি ধরে নিলাম যে মানুষের ক্ষোভ থাকার কথা শুধুমাত্র আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে, ধরেই নিলাম আমি না হয় যে হ্যাঁ বঙ্গবন্ধুর উপরেও থাকতে পারে, যদিও বঙ্গবন্ধুকে সবকিছু বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। তারপরও আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ বঙ্গবন্ধুর উপরেও মানুষের রাগ আছে, যেহেতু বঙ্গবন্ধু আওয়ামী লীগ তৈরি করেছে। ওকে, কিন্তু আপনি বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙেছেন, বঙ্গবন্ধুর মুরাল ভেঙেছেন, আওয়ামী লীগের অফিস চালিয়ে পুড়িয়ে দিয়েছেন, দ্যাটস ওকে। সরকারি অফিস আদালত থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সবগুলো গ্রামে ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরে অথবা একই সম্প্রদায়ের মানুষের উপরে বেধড়কভাবে যে লুটতরাজ, ছিনতাই হয়েছে, এগুলোকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? সরকারি সম্পদ তো জনগণের সম্পদ। আমি নিজে দেখেছি রাস্তার পাশের গ্রিলগুলো, এসএস এর গ্রিলগুলো পাবলিক খুলে নিয়ে চলে যাচ্ছে। ব্যক্তির বাড়ি থেকে তো নিয়েছেই, রাস্তার পাশেরগুলো খুলে নিয়ে যাচ্ছে, পার্কের থেকে খুলে নিয়ে যাচ্ছে, জাদুঘরের লাইব্রেরিতে হামলা চালানো হয়েছে, শিল্পকলা একাডেমিতে হামলা চালানো হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বিভিন্নভাবে ভাঙা হয়েছে, আনসার সদস্যরা মিলে, আর্মিরা মিলে, পুলিশরা মিলে এগুলোকে ভেঙে চুরে তছনছ করে ফেলা হয়েছে, দ্যাটস ওকে। জয়নুল আবেদিনের ভাস্কর্যকে ভাঙা হয়েছে, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙা হয়েছে। এগুলো আপনি কিভাবে জাস্টিফাই করবেন? কোন যুক্তি দিয়ে আপনি জাস্টিফাই করবেন? এগুলো কারা করেছে? এগুলো কি ক্ষুব্ধ জনগণ করেছে? তাহলে কারা ক্ষুব্ধ? জয়নুল আবেদিনের উপরে কারা ক্ষুব্ধ? বেগম রোকেয়ার ছবিকে বিকৃত করার পেছনে কারা, এবং বেগম রোকেয়ার উপরে কারা ক্ষুব্ধ, সেটাও আপনাকে চিন্তা করতে হবে। এই ঘটনায় আরেকটি জিনিস প্রমাণ হলো, অ্যাকচুয়ালি জাতি হিসেবে আমরা সবাই চোর। আমরা সুযোগ পাই না বলে চুরি করি না, সুযোগ পেলেই আমরা চুরি। আমরা দেখেছি গণভবন থেকে হাঁস মুরগি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। অনেকে আবার এটিকে জাস্টিফাই করার চেষ্টা করেন, অনেকে আবার কিছু ফেরত দিয়ে গেছে। কিন্তু চুরি করেছেন কেন, সেটি তো অন্যায়। ফেরত তো পরের কথা, ফেরত তো দিয়েছেন, ক্যামেরা দেখানো হয়েছে, ফেসবুকে দেখানো হয়েছে, সবাই চিনে গেছে, লোক চক্ষু লজ্জায়, লোক লজ্জায়, তারপর আমার মনে হয় না সবকিছু ফেরত আসবে। সেটি তো পরের হিসাব। আপনি নিলেন কেন? তার মানে আপনার মধ্যে চৌর্যবৃত্তি আছে। তাহলে যে জাতি সামগ্রিকভাবে চোর, সেই জাতির যারা লিডার হবে, সেই জাতির যারা প্রশাসক হবে, সেই জাতির যারা আমলা হবে, তারা তো চোর হবেই। কারণ আমার আপনার ছেলে মেয়ে ভাই বোনরাই তো ডিসি, এসপি, ওসি, মন্ত্রী, এমপি হয়। তো এখন আমরা যখন চৌর্যবৃত্তি লালন করি, আমাদের রক্তের মধ্যে যখন চুরি ইনবিল্ড আছে, তখন আপনি যেই ক্ষমতায় যাক না কেন সেই চুরি করবে। এই ঘটনা দিয়ে প্রমাণ হয়েছে বাঙালি হিসেবে আমরা চোর। দুঃখজনক ব্যাপার হলো, এই ছাত্ররা অনেক অসাধ্যকে সাধন করেছে। তারা মাত্র 15 দিনের আন্দোলনে 15 বছরের একটি অনড় সরকারকে সরিয়ে ফেলতে পেরেছে। কিন্তু এই 2টা দিন তারা প্রোটেকশনের জন্য কি ব্যবস্থা নিয়েছে আমি তো দেখিনি কিছু। সেনাবাহিনী নিশ্চুপ থেকেছে। যে সেনাবাহিনীকে আমরা দেখেছি কদিন আগেই রাস্তায় যুদ্ধের মতো করে প্রস্তুতি নিয়ে ছাত্রদের উপরে গুলি করতে, যে পুলিশকে আমরা দেখেছি একেবারে যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থায় গুলি করতে, সেই পুলিশ এই দুঃসময় এসে ধর্মঘট ডেকে দিয়েছে। এখন সব পুলিশ ফেরেস্তা হয়ে গেছে। সবাই এখন ভিডিওতে এসে লাইভ করে বলতেছে যে তারা আসলে এরকম চায় নাই, তারা সবসময় জনগণের পক্ষে ছিল, তারা বাধ্য হয়েছে এসব করতে। তো যারা বাধ্য হয়েছিলেন ওই সময় এসব করতে, তারা কেন পরবর্তীতে এসে প্রোটেকশনের দায়িত্ব নিলেন না? সেনাবাহিনীর ভূমিকাটা খুবই প্রশ্নবিদ্ধ, যে তারা ওই সময়টায় সচল ছিল, পরে এসে নিশ্চুপ হয়ে গেল। মানুষ মসজিদের মাইকে সাহায্য প্রার্থনা করতেছে, প্রতি মুহূর্তে ছবি আসছে, খবর আসছে, অমুক জায়গায় ডাকাতি হচ্ছে, কিছু ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আর্মি অফিসারদের, সেখানে ফোন করলে কেউ ধরে না। আমার প্রশ্ন, গণভবন থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে তো ছাত্র জনতা সেখানে আর আক্রমণ করতে যায়নি, তাহলে সাধারণ জনগণ কিভাবে বঙ্গভবনের মধ্যে ঢুকলো? এটি তো একটি সংরক্ষিত এলাকা, এখানে তো
সবসময় পাহারা থাকার কথা, প্রধানমন্ত্রী থাকুক অথবা না থাকুক। তো তখন যারা পাহারায় ছিলেন তারা কেন নিশ্চুপ ভূমিকা পালন করলেন? এই সাধারণ জনগণ নিশ্চয়ই সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে গণভবনে ঢুকতো না, কারণ যারা গণভবনে যাওয়ার কথা ছিল তারা অলরেডি জেনে গেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, সুতরাং তাদের ওখানে, এবং কোনো ছাত্র সেখানে যায়নি। ছাত্র আন্দোলনের যে সাথে যারা যুক্ত ছিল তারা সেখানে যায়নি, গিয়েছে সাধারণ মানুষ, চোররা গেছে সেখানে মূলত। অনেকে বলতে পারেন যে দেখতে গেছে গণভবন, দেখতে যাওয়ার ব্যাপারটা ভিন্ন, সেটার জন্য হয়তো অনেক সুযোগ পরে আসতে পারত, কিন্তু এই সময়ে আপনি সংসদ ভবনের ভিতরে ঢুকে গেছে, সেখানে ঢুকে চেয়ারে বসে পা তুলে সিগারেট ধরিয়ে সেই ছবি আপলোড করছে। এই রকম অসভ্য একটি জাতি আমরা। এই সময়ে ছাত্ররা নানা আলটিমেটাম দিয়ে আমি দেখেছি কাজ করেছে। অনেকে আমার বিভিন্ন পোস্টের এগেনস্টে বলার চেষ্টা করেছে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে, ছাত্রদের কাছে অনেক দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানুষের জীবন বাঁচানো, তারা তো বৈষম্য দূর করতে চেয়েছিল, দেশকে সংস্কার করতে চেয়েছিল। তাহলে সেই দেশটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তারা কি সংস্কার করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ তো হচ্ছে দেশটাকে বাঁচানো। দেশটাকে স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছেন, এখন লুটেরাদের হাত থেকে বাঁচাতে হবে। তাহলে তারা যখন আলটিমেটাম দিচ্ছে তখন সেই আলটিমেটামে কাজ হচ্ছে। তারা আলটিমেটাম দিচ্ছে 3টার মধ্যে সংসদ ভেঙে দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এবং সেগুলো কিন্তু তখন সরকার শুনছে। মানে তখন সরকার ছিল না, সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট তারা হয়তো শুনছে। তারা কিন্তু কেন আলটিমেটাম দেয়নি যে পুলিশদেরকে কাজে আসতে হবে বা সেনাবাহিনীকে অ্যাক্টিভ হতে হবে? তারা কেন আলটিমেটামটা দেয়নি? তারা মৌখিকভাবে আহ্বান জানিয়েছে যে আপনারা ধৈর্য ধরেন, কোনো সম্পদের ক্ষতি করবেন না, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। মৌখিক আহ্বানে বা এরকম মিষ্টি কথায় যদি কাজ হতো এই জাতির, তাহলে তো আপনাদের এই আন্দোলন করে একটা সরকারকে হটানোর কোনো দরকার ছিল না, আপনাদের কথাই চলে যেত সরকার। এই সরকারকে হটানোর জন্য অনেক কথা বলা হয়েছে। শিল্পী সাহিত্যিকদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়েছে। রাহুল আনন্দের মতো একজন আন্তর্জাতিক মানের শিল্পী, যিনি কোনো সাথে পাছে থাকেন না, শুধুই মাত্র তার গান নিয়ে থাকেন, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। এই স্বাধীনতাটা কাদের জন্য আসলে অ্যাকচুয়ালি, বা এই স্বাধীনতাটা কারা করলো, বা এই স্বাধীনতায় কারা অংশ নিল, আর পরবর্তীতে এই স্বাধীনতার সুফল কারা ভোগ করতেছে? সুফল বা কুফল যাই বলি না কেন, আলটিমেটলি আমি সবশেষে বলতে চাই, এন্ড অফ দ্য ডে এই দায় ছাত্ররা কোনোভাবেই এড়াতে পারে না, কারণ তারাই এখন সবকিছুর হর্তাকর্তা। তারাই ঠিক করছে কে সরকার প্রধান হবে, কিভাবে দেশ চলবে, সব তারা ঠিক করছে। তাহলে এই 2 দিন সরকারবিহীন ছিল যখন, তথাকথিত কোনো ফর্মাল সরকারবিহীন যখন ছিল, তখন এই 2 দিন তারা কিন্তু নীরব রোল প্লে করেছে। তাদের সমস্ত 64টি জেলাতেই তাদের সমন্বয়ক আছে, তাদের প্রচুর মানুষ, আমরা লাখ লাখ মানুষকে দেখেছি তারা সংগঠিত করেছে। তাহলে তারা এই যে কিছু সংখ্যক দুর্বৃত্ত 7-8-10 জনের এক একটা করে গ্রুপ এক এক এলাকায় ডাকাতি করেছে, এবং এগুলো স্রেফ ডাকাতি, এগুলো কোনো প্রতিবাদ বা প্রতিশোধ না, তারা মাল জিনিস লুট করে নিয়ে গেছে। তো এগুলো ঠেকানোর জন্য তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, অ্যাক্টিভ কোনো পদক্ষেপ অন্তত আমি দেখিনি তাদেরকে গ্রহণ করতে। এখন কথা হচ্ছে আগামীকাল আপনারা অনেক সুন্দর একটা দেশ গড়বেন, কিন্তু যে ক্ষতিগুলো এই সাধারণ মানুষের হয়ে গেছে, এবং এই সময়ের মধ্যে কিন্তু অনেক মানুষ মারা গেছে, সম্ভবত আন্দোলনের সময় যত মানুষ মারা গিয়েছিল তার চেয়েও বেশি মানুষ মারা গেছে এই সময়ের মধ্যে। ব্যক্তি হিংসা, প্রতিহিংসা, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেগুলো কিন্তু চলমান ছিল। এগুলোকে অনেকেই জাস্টিফাই করেন নানাভাবে যে এরকম হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি এই সমস্ত অকুযুক্তির পক্ষে কখনোই কথা বলিনি। এই কারণেই আমি বিতর্কিত, কারণ অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করা যায় না কখনোই। এবং আপনারা যদি এটি একদল মনে করে যে তারা সরকার পতনের যে আন্দোলন করেছে এটি পরিকল্পিতভাবে করেছে, তাহলে যদি পরিকল্পিতভাবে করে থাকেন তাহলে কেন এই পরিকল্পনা গ্রহণ করেননি যে সরকারের পতনের পরে কি কি স্টেপে আপনাদেরকে এগোতে হবে, কি কি পদক্ষেপে কাজ করতে হবে, কি কি ভাবে মানুষকে প্রোটেক্ট করতে হবে? জেলখানা ভেঙে আসামিরা পালিয়ে গেছে, থানা লুটপাট হয়ে গেছে, অস্ত্র নিয়ে চলে গেছে। এখন আপনি এই নতুন দেশ গড়ার সময় এই কয়েদিদের কিভাবে খুঁজে বের করবেন আর এই অস্ত্রপাতি কিভাবে উদ্ধার করবেন? তথাকথিত যে সন্ত্রাসী গ্রুপ, তাদের কাছে তো অস্ত্র চলে গেছে অলরেডি, তাহলে আপনাকে এগুলো কিভাবে আপনি উদ্ধার করবেন? এইখানে আমি মনে করি অনেকে বলছেন ইম্যাচিউরিটি, ছাত্রদের ইম্যাচিউরিটি। তো আমার কাছে সেটা মনে হয় না, কারণ তারা তো অনেক ম্যাচিউরড আচরণ দেখিয়েছে সবকিছু মিলিয়ে, কিন্তু আলটিমেটলি এই দায়টা কোনোভাবেই এড়াতে পারবে না ছাত্ররা। এবং সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট তারাই মূলত এখন সরকারের ছিল, তো মানে যে সরকার
এই 2 দিন বর্তমান ছিল, তার মধ্যে শুধুমাত্র সেনাপতি এবং প্রেসিডেন্টকেই পাওয়া গেছে। তারাও কিন্তু এই ব্যাপারে কোনো রকম অ্যাকশনে যায়নি। প্রেসিডেন্টও কিন্তু সেনাপ্রধানকে নির্দেশ দেয়নি যে এগুলো বন্ধ করতে হবে। এর আগেও আমরা আরও 2 বার কিন্তু এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। তখন কিন্তু দেখেছি যে যখনই সরকার রিজাইন করে তারপর পরই আর্মি মাঠে চলে আসে এবং সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, বরং মানুষ হাঁপ ছেড়ে বাঁচে। ওই সময়টা মানুষ সবচেয়ে নিরাপদে ছিল। আমি দেখেছি যে এই গত 2 বারে যে ঘটনাটা ঘটেছিল তখন মানুষ সবচেয়ে নিরাপদ বোধ করেছিল যে আর্মি ছিল, কারণ পুলিশ তো দুর্নীতিবাজ ছিল। সব পুলিশ তো দুর্নীতিবাজ বলি আমরা। অপেক্ষাকৃতভাবে আমরা সেনাবাহিনীর উপরে বেশি নির্ভর করি, আমরা বিপদে সেনাবাহিনীকে কাছে পেতে চাই। তখন কিন্তু সেনাবাহিনীদেরকে দেখা গিয়েছিল অ্যাক্টিভ ভূমিকায়, এবারে দেখা যায়নি। এটি প্রশ্ন, কেন এবারে সেটি হলো না কেন? ছাত্ররা রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে, ট্রাফিক কন্ট্রোল করতেছে, সংসদ ভবন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে, মানুষ খুব খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ভালো কাজ, কিন্তু আপনাকে প্রায়োরিটিটা বুঝতে হবে, কাজের অগ্রাধিকারটা বুঝতে হবে, কোন কাজটা আগে করতে হবে। এই প্রায়োরিটি যদি আপনি না বুঝেন তাহলে আপনি কাজে ফেল করবেন। এই মুহূর্তে রাস্তা ঝাড়ু দেওয়ার চাইতে বা এই 2 দিনে রাস্তা ঝাড়ু দেওয়ার চাইতে জরুরি ছিল দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মানুষের জীবনের নিরাপত্তা বজায় রাখা। একটা মানুষ রাতে ঘুমাতে পারেনি, এলাকায় এলাকায় মানুষ রাত জেগে পাহারা দিয়েছে, তারপরেও ক্ষয়ক্ষতি ঠেকানো যায়নি। অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যেগুলোর কোনো তালিকাও পাওয়া যাবে না, যেগুলোর কোনো হিসাব নাই। এই সময় যে মানুষগুলো মারা গেছে তাদের কোনো মামলা করার জায়গা ছিল না। এই সময় যারা আহত নিহত হয়েছে তাদের ব্যাপারে কোনো রেকর্ড নাই। যার বাড়িতে ডাকাতি হয়েছে সে কোনো মামলা করতে পারেনি কোথাও, কারণ থানা সব বন্ধ ছিল। তো যাই হোক, একেবারেই সরকারবিহীনভাবে যে একটা দেশ 2-2.5 দিন চলতে পারে, এটি আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যথেষ্ট শ্রদ্ধাবান সম্মানিত একজন ব্যক্তি, বাংলাদেশের গর্ব। আমি ওনাকে সবসময় বাংলাদেশের আইডল মনে করি। আমি জানি না উনি কেন এত দেরি করলেন, হয়তো ওনার কাজ ছিল। উনি আসলে অনেক ব্যস্ত মানুষ, সারা পৃথিবীতে উনি অনেক গুরুত্বপূর্ণ। আমরা তাকে হয়তো এতদিন মূল্যায়ন করতে পারিনি, কিন্তু উনি অনেক ব্যস্ত মানুষ। তারপরও বলবো যে ওনার উচিত ছিল সব কিছু বাদ দিয়ে, যেহেতু দেশ সংস্কারের দায়িত্বটা তার হাতে চলে গেছে, সব কিছু বাদ দিয়ে তার দেশে ফিরে আসা উচিত ছিল। সেই কাজগুলো হয়তো পরেও করা যেত, কিন্তু দেশটাকে বাঁচানোর জন্য তার আগে, যেহেতু এই দেশ গড়ার একমাত্র কাণ্ডারি এখন তিনি, তার দেশে ছুটে আসা উচিত ছিল। তারপরেও উনি এসছেন। আমরা আশা করছি যে হয়তো আগামীতে ঠিক হয়ে যাবে সব কিছু। আর আরেকটি কথা, ওই বললাম যে অতি আশাবাদী কিছু মানুষ আছে বা বাস্তবতা থেকে কিছুটা দূরে বাস করে, এরকম কিছু মানুষ সবসময় একটা কথা বলে, দেখবেন একটু সময় দিতে হবে, এদেরকে একটু সময় দিতে হবে। যখন বিএনপি গভর্নমেন্ট আসে তখন বলে একটু সময় দিতে হবে, আওয়ামী লীগ সব শেষ করে দিয়ে গেছে। যখন আওয়ামী লীগ আসে তখন বলে একটু সময় দিতে হবে, কারণ বিএনপি সব শেষ করে দিয়ে গেছে। এটা আমরা শুনে আসতেছি, গত 60 বছর ধরে আমি শুনে আসতেছি, আর গত 50 বছর ধরে এইভাবে আমরা শুনে আসতেছি। এবারও সবাই বলছে যে ছাত্রদেরকে একটু সময় দিতে হবে, এরা সবকিছু গুছিয়ে আনতে একটু সময় লাগবে। অনেক সময় পার হয়ে গেছে, শত বছর পার হয়ে গেছে একটি দেশের, তারপরেও এখন আমাদের দেশের সব সিস্টেমই নাকি নড়বড়ে এবং সেগুলোকে নাকি সংস্কার করতে হবে। সব শিক্ষা, চিকিৎসা, আইন, সংবিধান, এগুলো নাকি সবই সংস্কার করতে হবে। তো এখন এই সংস্কার করতে করতে আর এই ঠিকঠাক করতে করতেই কিন্তু আমাদের 50 বছর পার হয়ে যাবে। তার মানে আমরা 2, 4, 5, 10 বছর পরে আবার 1, 2, 3 করে শুরু করব। হয়তো আবার 5 বছর 10 বছর একটু সংস্কার হবে, চলবে, তারপরে আবার 1, 2, 3, 50 বছর পরে একটা দেশের কারিকুলাম ঠিক হয় নাই। এই বছর যে পাশ করে সে যে বই পড়ে, পরের বছর যে আসে সে নতুন বই পড়ে। এক জেনারেশনে এক ইতিহাস জেনে যায়, আরেক জেনারেশনে সে আরেক ইতিহাস পড়ে। এইভাবেই কি চলতে থাকবে? স্টেবল হবে না কখনোই বাংলাদেশ। তাহলে আর কত সময় দিতে হবে? তাহলে এখন যারা দায়িত্ব নিয়েছেন, আমি মনে করি তাদের এখন 72 ঘন্টায় দিন হওয়া উচিত। তারা যদি এখন 24 ঘন্টায় দিন কাউন্ট করে সময় নেয়, তাহলে আবার 50 বছর লাগবে দেশ ঠিক করতে। সুতরাং অনেক সময় নষ্ট হয়ে গেছে। এর চাইতে অনেক কম সময়ে অনেক দেশ অনেক দূর এগিয়ে গেছে। সে নজির আপনারা জানেন, তাদের ইতিহাস আপনারা জানেন। তো বাঙালি একটা আশাবাদী জাতি। এদের নদীতে বাড়ি ভেঙে যায়, বন্যায় বাড়ি ডুবে যায়, ঝড়ে ঘরের চাল উড়ে যায়, ডাকাত এসে লুটপাট করে নিয়ে যায়, চাঁদাবাজরা এসে সবকিছু দখল করে নিয়ে যায়। তারপরও বাঙালি স্বপ্ন দেখে, নতুন করে ঘর বাঁধে এবং নতুন স্বপ্ন দেখে। বারবার বাঙালি এই স্বপ্ন দেখে। বাঙালি এক অদ্ভুত আশাবাদী জাতি। সুতরাং আমি
আমিও আশাবাদী হতে চাই যে হ্যাঁ, এবারে হয়তো আমরা ঠিক পথে হাঁটবো, আবার হয়তো আমাদেরকে এরকম আন্দোলন করতে হবে না কখনো, আর হয়তো জ্বালাও পোড়াও হবে না, আর হয়তো আমার স্বপ্ন চুরি হয়ে যাবে না। সুতরাং আমি আশা করব এখন যিনি সরকারে আসছেন বা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যারা থাকছে তাদের কাছে আমার একটা প্রত্যাশা, যে স্বপ্নগুলো বাঙালির চুরি হয়ে গেছে সেই স্বপ্নগুলো আপনারা ফিরিয়ে দেন। বাঙালি অল্পতেই তুষ্ট জাতি, খুব বেশি কিছু তারা চায় না, একটু শান্তিতে ঘুমোতে চায়, বাজারের দাম দরটা একটু স্থিতিশীল থাকুক, তার আয়টা যেন সে ঘরে নিয়ে আসতে পারে, কোনো বড় ভাইকে যেন পথে দিয়ে আসতে না হয়। সে তার যোগ্যতা দিয়েই কিন্তু সবকিছু করতে চায়, সে কিন্তু রাষ্ট্রের কাছে কোনো কৃপা ভিক্ষা করে না, সে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করেই চাকরি পেতে চায়, সে কিন্তু কোনো মাঝখান দিয়ে বাইপাস করে যেতে চায় না। কিন্তু আমাদের সিস্টেম হয়ে গেছে যে আপনি যোগ্যতা দিয়ে কিছুই করতে পারবেন না, যার অন্য কোনো যোগ্যতা আছে, যার বড় ভাই আছে সে কাজটা করে ফেলবে, যার মামা খালু আছে তার চাকরি হবে, যার মামা খালু নাই তার চাকরি হবে না। বাঙালি চায় তার যোগ্যতা দিয়েই সে সব কিছু করবে, সে চায় না যে উন্নত বিশ্বের মতো তাকে সব কিছু সরকার ঘরে বসে খাওয়াবে, বসায় বসায় খাওয়াবে, তাকে প্রচুর পরিমাণে ভাতা দিবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার বাড়ি ঘর করে দেবে ইত্যাদি। বাঙালি আমার মনে হয় না এক্সপেক্ট করে এত কিছু, কারণ তারা জেনেই গেছে যে তারা একটা গরিব দেশে জন্ম নিয়েছে। কিন্তু অ্যাটলিস্ট আমার মনে হয় যে এই সরকার যিনি আসছে তার কাছে অধিকাংশ মানুষের, সিংহভাগ মানুষের, যারা রাজনীতির বেনিফিশিয়ারিজ, যারা সরাসরি রাজনীতি করে খায় বা রাজনীতি বিক্রি করে খায়, তারা ছাড়া সাধারণ যে মানুষ আছে তাদের প্রত্যাশা রাষ্ট্রের কাছে যে তাদের স্বপ্নটা যেন চুরি হয়ে না যায়, তার মেয়েটা যেন নিরাপদে বাসায় ফিরতে পারে, তার ছেলেটা যেন নিরাপদে বাসায় ফিরতে পারে, সে তার আয়ের টাকাটা যেন তার পরিবারের পেছনে খরচ করতে পারে, রাতে যেন একটু শান্তিতে ঘুমোতে পারে, তার ঘুমটা যেন কেউ কেড়ে না নেয়। আমি আশা করব আমাদের নতুন সরকার, যেহেতু নতুন দেশ গড়ার কথা বলা হচ্ছে, সেই নতুন দেশে এই নতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।